আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো বলো? নিশ্চয়ই তোমরা 4 অধ্যায়ের প্রথম ক্লাসটি করেছিলে। সেটি অনেকটাই থিওরিটিক্যাল অর্থাৎ তত্ত্বীয় ক্লাস ছিল। আমাদের 4 অধ্যায়ের নাম হচ্ছে ওয়েব ডিজাইন পরিচিতি ও HTML। তো আমরা গত ক্লাসে ওয়েব ডিজাইন পরিচিতি, ওয়েব পেজ, ওয়েবসাইট, হোম পেজ, তারপরে এই ধরনের টুকিনাকি জিনিসগুলো সম্পর্কে আমরা জেনেছিলাম। তারপর হচ্ছে ওয়েবসাইটের প্রকারভেদের অংশ, ওয়েবসাইটের কাঠামোর অংশ, এই বিষয়গুলো কিন্তু আমরা স্পষ্ট হয়েছিলাম। তো ওইখানে যেমন বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিকস রয়েছে, যেমন ওয়েবসাইটের কাঠামোর প্রকারভেদ, এটা কিন্তু তোমাদের পরীক্ষা আসবেই। আমি 100% বলছি, তোমাদের মনে আছে কিনা ওয়েবসাইটের কাঠামোর প্রকারভেদ, এটা পরীক্ষায় আসবে আসবে আসবে। যদি না আসে আমি কিন্তু বিয়ে করব না, যা তোদেরকে বলে রাখলাম। যদি ওইখান থেকে পরীক্ষায় কোশ্চেন না হয়, ওই যে ট্রি কাঠামো, তারপর হচ্ছে লিনিয়ার বা সিকুয়েন্সিয়াল কাঠামো আছে না, হাইব্রিড কাঠামো, ওই যে 4 রকমের কাঠামো আছে, ওখান থেকে প্রশ্ন থাকবে একটা তোমাদের এইচএসসি পরীক্ষায়। তো ওই ক্লাসটা নিশ্চয়ই করে এসেছো তোমরা আজকে, আর করে না থাকলে ক্লাসটি আগে করে আসো। আর আজকে আমরা এই অধ্যায়ের একটু গভীরে চলে যাচ্ছি, ডিপে চলে যাচ্ছি। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে HTML নিয়ে। কি বলো তোমরা? আমরা আজকে আলোচনা করব HTML নিয়ে। তো চলো আমরা HTML জিনিসটা কি সবাই জানি। দেখো, HTML মানে হচ্ছে, HTML এর পূর্ণরূপটা তোমরা সবাই ছোটবেলা থেকে পড়ে আসছো। HTML মানে হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। দেখো তাহলে HTML এর পূর্ণরূপটা কি আমরা সবাই জানলাম। HTML এর পূর্ণরূপ হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখন দেখো, HTML টা আবিষ্কার করছিল লোকটার নাম হচ্ছে টিম বার্নার্স-লি, এবং 1990 সালে তিনি প্রথম এই HTML ভাষাটি সম্পর্কে বলেছিলেন। তো HTML টা কি? দেখো, গত ক্লাসে তোমাদেরকে আমি বলেছিলাম আমরা ওয়েবসাইট কিভাবে বানাবো, এই ব্যাপারটাকে বলা হয়, বা ওয়েবসাইটের মধ্যে কি কি থাকে এই বিষয়টাকে বলা হয় ওয়েবসাইট ডিজাইন পরিচিতি। অর্থাৎ একটা ওয়েবসাইটটা ডিজাইন করব কি করে, এই ব্যাপারটাকে আমরা বলি ওয়েবসাইট ডিজাইন পরিচিতি। আর এই ওয়েবসাইটটা ডিজাইন করতে যে প্রাইমারি ল্যাঙ্গুয়েজটা লাগে, যে ভাষাটি ব্যবহার করা হয়, সেই ভাষাটিকে আমরা বলি HTML। অর্থাৎ ওয়েবসাইট বানানোর ব্যাপারটাকে বলা হয় ওয়েবসাইট ডিজাইন, আর সেটা বানাইতে যে ভাষাটার প্রয়োজন হয় সে ভাষাটার নাম হচ্ছে HTML। HTML ছাড়াও আরো অন্যান্য আনুষঙ্গিক ভাষা ব্যবহার করা হয়, তবে প্রাইমারি ভাষাটা হচ্ছে HTML। তো HTML এর পূর্ণরূপ হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এবং এটি আবিষ্কার করছেন টিম বার্নার্স-লি। ঠিক আছে? তারপরে এইটার যে রিভলিউশনটা, মানে প্রথম আবিষ্কার হলো, তারপরে আপগ্রেড হলো, এই বিষয়গুলো তো এখানে লেখা আছে, থিওরিটিক্যাল, তোমরা বই থেকে পড়ে নিও। এখানে HTML এর সুবিধা আছে, অসুবিধা আছে, তোমরা এই সুবিধা অসুবিধাগুলো পড়ে নিও। তাহলে HTML টা হচ্ছে কি? HTML হচ্ছে, আমরা একটু যদি লিখি, HTML এর পূর্ণরূপ হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এবং HTML টা কি হয়? তাহলে ওয়েবসাইট ডিজাইন করার জন্য, ওয়েব পেজ বা ওয়েব পেজ লিখলাম, কারণ ওয়েব পেজ গুলো মিলেই তো ওয়েবসাইট, তাই না? তাহলে ওয়েব পেজ ডিজাইন করার জন্য বহুল প্রচলিত একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তাহলে HTML কি? HTML হচ্ছে ওয়েব পেজ ডিজাইন করার জন্য বহুল প্রচলিত একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখানে দেখো আরো একটা শব্দ তোমরা পাইলা, সেটা হচ্ছে মার্কআপ। এই যে মার্কআপ, তো এই মার্কআপ জিনিসটা কি তোমাদেরকে আমি একটু বলি। মার্কআপ জিনিসটা কি? দেখো, আমরা যখন ওয়েবসাইট ডিজাইন করব, কিছুক্ষণ পর আমরা কোডিং করব, তখন দেখবে, তো ওখানে দেখবা আমরা, ধরে নাও আমাদের আউটপুটটা প্রয়োজন এরকম, আমাদের আউটপুট প্রয়োজন এরকম। ধরো এটা আমাদের একটা পেজ, ওয়েব পেজ, এবং আমাদের আউটপুট প্রয়োজন এরকম, এই যে বাংলাদেশ লেখাটা। তো সাধারণত আমরা যদি MS ওয়ার্ডে টাইপ করি, তাহলে কি করি? MS ওয়ার্ডে ওপেন করে সেখানে আমরা লিখলেই হয়ে যায়, কিন্তু আমাদের ওয়েবসাইটে কিন্তু তা না।
মানে দুঃখিত, আমাদের HTML এ কিন্তু তা না। HTML এ বাংলাদেশ লেখাটাকে শো করার জন্য, একটা পেজে এই বাংলাদেশ লেখাটাকে প্রদর্শন করার জন্য তোমাকে কি করতে হচ্ছে, তোমাকে যে কাজটা করতে হচ্ছে অনেক কিছু লিখতে হবে। যেমন তোমাকে আমি ছোট্ট করে বলি, তোমাকে লিখতে হবে, আমি এটা নিয়ে আলোচনা করব, HTML এর শুরু, HTML এর শেষ, এর আবার হেড পার্ট থাকে, অর্থাৎ হেডের শুরু, হেডের শেষ, আবার এর বডি পার্ট থাকে, বডির শুরু, বডির শেষ। তারপরে ধরো যে একটা প্যারাগ্রাফ ট্যাগ নিলা, ধরো না একটা প্যারাগ্রাফ ট্যাগ নিলা, এবং প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে তুমি লিখছো হচ্ছে এই বাংলাদেশ লেখাটি, বাংলাদেশ লেখাটি তুমি লিখছো। আর এই প্যারাগ্রাফ ট্যাগে ধরে নাও আমি শেষ করলাম। দেখো তোমার ওয়েব পেজে বা ওয়েব পেজে সামান্য এই বাংলাদেশ লেখাটি প্রদর্শনের জন্য তোমাকে HTML এ এত বড় কোডিং করা লাগবে, এত বড় কোডিং করা লাগবে। তাহলে আসলে এই যে মার্কআপ, মার্কআপ এই কথাটার মানে হচ্ছে অতিরিক্ত শব্দ, অতিরিক্ত, অতিরিক্ত শব্দ। তাহলে মার্কআপ শব্দটার অর্থই তো অতিরিক্ত শব্দ, অর্থাৎ আমাদের যেটা কাঙ্ক্ষিত উত্তর সেটা পাওয়ার স্বার্থে আমাদেরকে অনেক কিছু অতিরিক্ত করতে হয়। তা আমার তো দরকার ছিল শুধুমাত্র এই লেখাটা, কিন্তু এর বাইরেও আমাকে অনেক কিছু কি করতে হলো, লিখতে হলো না? তাহলে এই অতিরিক্ত শব্দ বা অতিরিক্ত কিওয়ার্ড এগুলোর ব্যবহার করা হয়, এই কারণে আসলে HTML কে মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলা হয়। যদি কখনো চলে আসে খ নাম্বারে যে HTML কে কেন মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলা হয়, তাহলে তোমরা নিশ্চয়ই এই কথাটি বলতে পারবে। আমাদের HTML ভাষায় কোনো ওয়েব পেজে কোনো একটি লেখা প্রদর্শনের স্বার্থে সেই লেখাটি ব্যতীতও আমাদেরকে আরো অনেক বেশি কি করতে হয়, অনেক বেশি ট্যাগ বলো বা অনেক কিছু অতিরিক্ত লিখতে হয়। আর এই অতিরিক্ত ব্যাপারটাকে আমাদের বলা হয় মার্কআপ। যেহেতু HTML এটা করতে হয়, তাই HTML কে কি বলা হয়, একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলা হয়। সোজা বাংলা কথা, যতটুকু প্রয়োজন তার থেকে বেশি তোমাকে লিখতে হয়। আমার প্রয়োজন শুধু বাংলাদেশ, আমার শুধু বাংলাদেশ লিখলেই কিন্তু আমাদের ওয়েব পেজে শো করবে না, আমাদের উপরে নিচে আরো অনেক ট্যাগ ইউজ করা লাগছে, অতিরিক্ত শব্দ ব্যবহার করা লাগছে। এই কারণে HTML কে কি বলা হয়, মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তাহলে আমরা যা জানলাম, ওয়েবসাইট ডিজাইন করার জন্য যে ভাষা ব্যবহার করা হয় সে ভাষার নাম হচ্ছে HTML। যদি কখনো ক নাম্বারে আসে HTML কি বলতে পারবে না, HTML এর পূর্ণরূপ হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটি একটি এটি বহুল প্রচলিত ওয়েব পেজ ডিজাইন করার একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ বা মার্কআপ ভাষা, এবং এটি আবিষ্কার করেছিল কে, টিম বার্নার্স-লি 1990 সালে। এখানে কিছু রিভলিউশন দেওয়া আছে, কি কারণে HTML কে আবিষ্কার করা হয়েছিল, এটা সুবিধা অসুবিধা এগুলো একটু পড়ে নিবা। যে টিম বার্নার্স-লি এর ইতিহাস দেওয়া আছে, তোমরা এটা একটু সময় পেলে পড়ে নিও, ঠিক আছে? এবার চলো আমরা এইবার আমরা যে টপিকটা পড়তে যাচ্ছি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক, কারণ HTML পড়তেছো আর এই HTML-টা গঠনটাই তো হচ্ছে এই ট্যাগ নিয়ে। তাহলে এইবারের আমাদের টপিক কি বলতো, এইবারের আমাদের টপিক হচ্ছে ট্যাগ। আমাদের এইবারের টপিক হচ্ছে ট্যাগ। চলো আমরা ট্যাগ নিয়ে পড়াশোনা করি। ট্যাগ কি? দেখো, এই ট্যাগ কথাটা কিন্তু তোমরা ফেসবুকে বলো যে আমি আমার পোস্টটা ওকে ট্যাগ করেছি। ট্যাগ মানে হচ্ছে জুড়ে দেওয়া, হ্যাঁ? তো এইখানে আসলে ট্যাগের একটা ভিন্ন অর্থ বহন করবে, তোমাদেরকে আমি একটু বলি। সেটা হচ্ছে এইভাবে কল্পনা করতে পারো যে HTML পুরো ভাষাটাই ট্যাগের মধ্যে ট্যাগ, ট্যাগের মধ্যে ট্যাগ। তো ছোট্ট করে শোনো, ট্যাগের ক্ষেত্রে কি করতে হয়, ট্যাগ জিনিসটা কি, এই যে আমরা এইভাবে লিখবো। পরীক্ষায় যদি ক নাম্বার আসে ট্যাগ কি, তাহলে আমরা লিখবো এই যে, এটার নাম হচ্ছে ওপেনিং অ্যাঙ্গেল ব্র্যাকেট, এটা কিন্তু কমা, হ্যাঁ? তারপর হচ্ছে এই যে ক্লোজিং অ্যাঙ্গেল ব্র্যাকেট। দেখো ওপেনিং আর ক্লোজিং এর মধ্যে পার্থক্যটা কি, দেখো ওপেনিং এ এই যে তোমরা অনেকটাই বলতে পারো গ্রেটার দেন লেস দেন এর যে চিহ্নটা, এটাকে আমরা বলবো হচ্ছে ওপেনিং অ্যাঙ্গেল ব্র্যাকেট। আর এইটার মধ্যে পার্থক্য, এখানে একটা স্ল্যাশ রয়েছে, এটাকে বলে ক্লোজিং অ্যাঙ্গেল ব্র্যাকেট। এই ওপেনিং অ্যাঙ্গেল ব্র্যাকেট, ক্লোজিং অ্যাঙ্গেল ব্র্যাকেট এবং এবং এদের ভেতরে থাকা কিওয়ার্ডকে একত্রে ট্যাগ বলে। আমি একটু বুঝাই তোমাদেরকে, তাহলে আরো ভালো করে বুঝতে পারবে। ট্যাগ আসলে লিখতে হয় কি করে, দেখো ধরো আমি এখানে লিখলাম পি নামের একটা ট্যাগ রয়েছে। তো দেখো এই যে পি
পি এর শুরু, আর ধরে নাও পি এর শেষ। শুরু আর শেষটার মধ্যে পার্থক্য কি? দেখো, শুরুতে কিন্তু এই স্ল্যাশ নাই, শেষে কিন্তু একটা স্ল্যাশ রয়েছে। আর এই যে মাঝখানে আমরা কি ইউজ করলাম, মাঝখানে আমরা এই যে পি লিখলাম না, এই পিটাই হচ্ছে কিওয়ার্ড। মানে কিওয়ার্ড কেন বলছি, দেখো পি বলতে আসলে প্যারাগ্রাফ বোঝায়, প্যারাগ্রাফকে আমরা শর্ট ফর্মে পি বলছি, তাই এটাকে আমরা বলছি প্যারাগ্রাফের কিওয়ার্ড পি। পি দ্বারা আমরা প্যারাগ্রাফ বুঝবো। এরকম তোমাদের অসংখ্য ট্যাগ রয়েছে, পি যেমন একটা ট্যাগ, এরকম অসংখ্য ট্যাগ রয়েছে এবং প্রত্যেকটা ট্যাগের আলাদা আলাদা কাজ। পি ট্যাগের যেমন একটা কাজ রয়েছে, এরকম প্রত্যেকটা ট্যাগের আলাদা আলাদা কাজ। তো তোমাদেরকে আমি বুঝাই একটু। ধরে নাও আমি একটা কাজ করলাম, এর ভেতরে আমি একটা লেখা লিখলাম, লেখাটা লিখলাম হচ্ছে ধরে নাও লিখলাম হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ। তাহলে দেখো, আমরা যে জিনিসটা একটু তোমাদেরকে বোঝাই, এই যে এখান থেকে এই অংশটা আর এই যে এখান থেকে এই অংশটা, এটাকে আমরা বলছি ট্যাগ। এই যে এটা হচ্ছে ট্যাগ, পি ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ। তাহলে আমরা বলতে পারি যে ট্যাগ যদি কখনো আসে, ট্যাগ কি? তাহলে বলবা ওপেনিং অ্যাঙ্গেল ব্র্যাকেট, ক্লোজিং অ্যাঙ্গেল ব্র্যাকেট। এটা ওপেনিং, এটা কি ক্লোজিং। এই যে এটাকে বলে ওপেনিং আর এটাকে বলে ক্লোজিং। এবং এদের ভেতরে থাকা কিওয়ার্ড, আমি কিন্তু এটাকে বলিনি, আমি বলছি এই যে এটাকে, এই যে পি, এই যে পি, এটাকে আমরা কি বলি? কিওয়ার্ড। কিওয়ার্ডকে একত্রে ট্যাগ বলে, একত্রে কি বলে? ট্যাগ বলে। এবং এই যে ট্যাগের শুরু, ট্যাগের শেষ, মাঝখানে আমরা যেটা পেয়েছি এটাকে বলা হয় কন্টেন্ট। কি বলা হয় বলতো? কন্টেন্ট বলা হয়। এবং এই কন্টেন্টে কি কি থাকতে পারে? এখানে যেমন লেখা রয়েছে, কন্টেন্টে এখানে কি রয়েছে? টেক্সট রয়েছে। তো টেক্সট থাকতে পারে, তারপরে ইমেজ থাকতে পারে, তারপরে অডিও থাকতে পারে, তারপরে ভিডিও থাকতে পারে। অর্থাৎ ভিডিও বানান কি রে? যাই হোক, তো তোমাদের অডিও থাকতে পারে, ভিডিও থাকতে পারে, হ্যাঁ ভিডিও থাকতে পারে, তো অনেক কিছু থাকতে পারে এই কন্টেন্টে। তাহলে আমরা যেটা জানলাম সেটা কি বলতো? আমরা যেটা জানলাম ওপেনিং অ্যাঙ্গেল ব্র্যাকেট, ক্লোজিং অ্যাঙ্গেল ব্র্যাকেট এবং এদের ভেতরে থাকা যে কিওয়ার্ড, এগুলোকে একত্রে কি বলে? ট্যাগ বলে। এবং ট্যাগের শুরু, ট্যাগের শেষ, মাঝখানে যেটা রয়েছে এটাকে আমরা বলি কন্টেন্ট। এবং কন্টেন্টে এখানে যেমন লেখা রয়েছে, লেখানা থেকে কন্টেন্ট হিসেবে আমরা ছবি থাকতে পারে, অডিও থাকতে পারে, ভিডিও থাকতে পারে, টেক্সট থাকতে পারে, আরো অনেক কিছু থাকতে পারে। তো ট্যাগ কি যদি কখনো আসে তাহলে তোমরা এই কথাটা বলবা। আর মনে রাখবা, অসংখ্য ট্যাগ দিয়ে কিন্তু এই HTML-টা গঠিত। একটু পর আস্তে আস্তে বুঝতে পারবে, কেবল তো ক্লাসটা শুরু হলো। তো দেখো, আমি তোমাদেরকে একটু বোঝাই। তো এই যে ট্যাগ রয়েছে না, এই ট্যাগ হচ্ছে মূলত দুই প্রকার। ট্যাগ কয় প্রকার? ট্যাগ হচ্ছে দুই প্রকার। ট্যাগ দুই প্রকার, এটা কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের জন্য, হ্যাঁ। একটা হচ্ছে তোমার কন্টেইনার ট্যাগ, কন্টেইনার ট্যাগ। দেখো, HTML বুঝতে হলে ট্যাগ কিন্তু বুঝতে হবে, হ্যাঁ। একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ আর একটা হচ্ছে এমটি ট্যাগ, এমটি ট্যাগ। তো এই যে কন্টেইনার ট্যাগ রয়েছে না, এই কন্টেইনার ট্যাগকে তোমার বাংলায় বলা হয় ধারক ট্যাগ, ধারক। আর এই যে এমটি ট্যাগ আছে না, এটাকে বাংলায় বলা হয় ফাঁকা, ফাঁকা ট্যাগ। তাহলে কন্টেইনার ট্যাগকে বাংলায় কি বলা হয়? ধারক ট্যাগ। এবং এমটি ট্যাগকে বাংলায় বলা হয় ফাঁকা ট্যাগ। এবার মন দিয়ে শোনো, কন্টেইনার ট্যাগ কি আর এমটি ট্যাগ কি, এবার এটা মন দিয়ে শোনো। শোনো, ব্যাপার হচ্ছে, তোমরা খেয়াল করছো কি, এটাকে আমরা বলি ওপেনিং পার্ট আর এটাকে আমরা বলছি কি? ক্লোজিং পার্ট। তো এমন কিছু ট্যাগ রয়েছে যার এই ওপেনিং পার্ট আছে এবং ক্লোজিং পার্টও আছে। তো যে সকল ট্যাগের এই ওপেনিং এবং ক্লোজিং দুটোই থাকে, ওদেরকে আমরা বলি কন্টেইনার ট্যাগ। তাহলে কি বললাম? যে সকল ট্যাগের ওপেনিং এবং ক্লোজিং দুটোই থাকে, সেটাকে বলি আমরা কি বলতো? কন্টেইনার ট্যাগ। আর কিছু কিছু ট্যাগ রয়েছে যার শুধুমাত্র ওপেনিংটা থাকে কিন্তু এই ক্লোজিংটা থাকে না, সেটাকে আমরা বলি এমটি ট্যাগ। আমি একটু লিখে দিই, তাহলে বুঝতে পারবে এবং উদাহরণ দিলে আরো ভালো করে বুঝতে পারবে। তাহলে কন্টেইনার ট্যাগ মানে কি বললাম? যে সকল যে সকল ট্যাগ এর ওপেনিং ও ক্লোজিং থাকে, তাহলে যে সকল ট্যাগের ওপেনিং এবং ক্লোজিং থাকে তাদেরকে আমরা কি বলি? কন্টেইনার ট্যাগ। যেমন কিছুক্ষণ আগে তোমরা একটা ট্যাগ দেখলা, তো ধরে নাও
আমি অন্য আর একটা ট্যাগ দেখাই। ধরে নাও আমি একটা ট্যাগ দিলাম, সেটা হচ্ছে আই ট্যাগ। আই মানে হচ্ছে ইটালিক। হ্যাঁ, এটার কাজ একটু পরে জানতে পারবে। তো আয়ের শুরু আছে এবং আয়ের কি আছে, যে শেষও আছে। এটা শুরুর অংশ আর এটা কি শেষের অংশ। তাহলে শুরু আছে, শেষও আছে এবং মাঝখানে কোন একটা কন্টেন্ট থাকবে। ধরুন মাঝখানে আমরা লিখলাম হচ্ছে আইসিটি। তাহলে এই যে দেখো, এই ট্যাগটার আই ট্যাগের শুরু আছে এবং শেষ আছে। তো যে সকল ট্যাগের শুরু এবং শেষ থাকে তাদেরকে আমরা বলি কন্টেনার ট্যাগ। আর এমটি ট্যাগ বা ফাঁকা ট্যাগ কি, দেখো ধরে নাও আমি এখানে একটা উদাহরণ দিই তোমাদেরকে। ধরে নাও আমি লিখলাম হচ্ছে ইমেজ ট্যাগ। ইমেজ, ইমেজের এই যে ওপেনিং, ওপেনিং বলতে আমরা বুঝছি এই অংশটা, আর ক্লোজিং বলতে আমরা বুঝছি এই অংশটা। এই অংশটা থাকবে এবং এদের মাঝখানে তো কিওয়ার্ড থাকছে। তো এখন কিওয়ার্ড হিসেবে ইমেজ আছে। তো ইমেজ নামের যে ট্যাগটা, সে ট্যাগের এই ওপেনিং আছে, কিন্তু এই যে ক্লোজিং, এই ক্লোজিংটা নাই। অর্থাৎ তোমরা কখনো দেখবা না যে ইমেজ দিয়ে এরকম এরকম কোনো অপশন, মানে এরকম কোনো কিছু দেখতে পাবে না। কারণ দেখতে পাবে না, কারণ কারণ ইমেজ ট্যাগের তো এই যে ক্লোজিংটা হয় না। ক্লোজিং করতে গেলে একটা যে স্ল্যাশ লাগে, এরকম কিছু হয় না। তো এরকম ইমেজ ট্যাগ রয়েছে, তারপর হচ্ছে বিআর ট্যাগ রয়েছে, তারপর হচ্ছে মেটা ট্যাগ রয়েছে। হ্যাঁ, তারপরে এরকম অনেক অসংখ্য ট্যাগ রয়েছে। তোমরা যদি একটু পড়ো বই, তাহলে দেখবা। এখানেও দেখো আমি বোঝানো হয়েছে যে ওপেনিং, এই অংশটা হচ্ছে ওপেনিং, এই অংশটা হচ্ছে ক্লোজিং, এবং মাঝখানে যেটা থাকে সেটা কন্টেন্ট। কন্টেন্ট হিসেবে ইমেজ, লিঙ্ক, টেক্সট এগুলো থাকতে পারে। ঠিক আছে, এটাকে বলে ওপেনিং ট্যাগ, এটাকে বলে ক্লোজিং ট্যাগ। ওপেনিং এবং ক্লোজিং এর মধ্যে পার্থক্য, ওপেনিং এ অ্যাঙ্গেল ব্র্যাকেট, আর এটা হচ্ছে এই অ্যাঙ্গেল ব্র্যাকেট একটা স্ল্যাশ থাকে। এটা ওপেনিং অ্যাঙ্গেল ব্র্যাকেট, এটা হচ্ছে ক্লোজিং অ্যাঙ্গেল ব্র্যাকেট। ঠিক আছে, আর আমি যে সংজ্ঞাটা বললাম, এই সংজ্ঞাটা তোমরা একটু পড়লেই খুঁজে নিবে। আর ট্যাগের গঠন, এটা অলরেডি বুঝে গিয়েছো তোমরা ট্যাগের গঠনটা কি। আর এইখানে দেখো লেখা আছে HTML এর ট্যাগ দুই প্রকার। ট্যাগ কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে ধারক ট্যাগ, যেটাকে বলে কন্টেইনার ট্যাগ, আর একটা হচ্ছে এমটি ট্যাগ, যেটাকে বলে ফাঁকা ট্যাগ। এবং দেখো এখানে এমটি ট্যাগের উদাহরণ দেওয়া আছে। যেমন কি কি উদাহরণ দেওয়া আছে? ইমেজ ট্যাগ, বিআর ট্যাগ, আরো রয়েছে দেখো মেটা ট্যাগ, তারপরে হরিজেন্টাল ট্যাগ। আমি একটু জায়গা নাই, এখানে লিখি হরিজেন্টাল ট্যাগ মানে এইচআর ট্যাগ। তারপর হচ্ছে এরিয়া, এরিয়া ট্যাগ। তারপর হচ্ছে বেস ট্যাগ, এরিয়া ট্যাগ, বেস ট্যাগ, ইনপুট, ইনপুট ট্যাগ, ইনপুট ট্যাগ। তারপরে আর কি রয়েছে? লিঙ্ক, লিঙ্ক ট্যাগ। আরো রয়েছে সোর্স, সোর্স ট্যাগ, সোর্স ট্যাগ রয়েছে। তারপরে সিওএল, এই যে ট্যাগ রয়েছে ইত্যাদি। তোমরা একটু বই থেকে পড়ে নিবে, যেখানে লেখা আছে বক্সে, তোমাদের মাহবুব রহমান স্যারের বইয়ের, যে কোনো স্যারের বই থাকার কথা। তাহলে খেয়াল করো, এই যে এই প্রত্যেকটা ট্যাগের শুধু ওপেনিং আছে। আমরা যদি বিআর ট্যাগ নিই বা মেটা ট্যাগ নিই, ধরো মেটা, এই যে মেটা, মেটা শুরু আছে, কিন্তু মেটার যে শেষ, এই শেষটা হয় না, শুধুমাত্র এই অংশটা থাকে। তোমার মনে একটু কিছু কোয়েশ্চেন বুদবুদ করছে, তাহলে ভাইয়া আপনি যেমন এটার শুরু দিয়েছেন, এটা শেষ দিয়েছেন, মাঝখানে কন্টেন্ট দিয়েছেন, কিন্তু যখন এই শুরু থাকবে শেষ থাকবে না, তখন কন্টেন্টটা কিভাবে থাকবে? কন্টেন্টটা কি এরকম উন্মুক্ত বা ফাঁকা থাকবে? আসলে তোমরা তখন দেখবা এইখানে আসলে আমরা অনেকগুলো অ্যাট্রিবিউট, এই যে এই জায়গায় অনেকগুলো অ্যাট্রিবিউট যুক্ত করবো। আমাদের পরবর্তীতে আস্তে আস্তে আমাদের অ্যাট্রিবিউট টপিকটা আসবে। পুরো ট্যাগটাকে আমি শেষ করলাম, মনোযোগ দিয়ে বুঝো। ট্যাগ কি? অল্প কথায় বলতে গেলে ওপেনিং অ্যাঙ্গেল ব্র্যাকেট, ক্লোজিং অ্যাঙ্গেল ব্র্যাকেট এবং এদের মাঝখানে থাকা কিওয়ার্ডকে একত্রে ট্যাগ বলে। ট্যাগ কয় প্রকার? দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে ধারক ট্যাগ, আর একটা হচ্ছে এমটি ট্যাগ। ধারক ট্যাগকে আমরা ইংরেজিতে বলি কন্টেনার ট্যাগ, আর এমটি ট্যাগ মানে তো অবশ্যই ফাঁকা ট্যাগ। যে ট্যাগের ওপেনিং ক্লোজিং দুটোই রয়েছে তাকে আমরা বলি কি বলো? ওপেনিংও আছে এবং ক্লোজিংও আছে, তাদেরকে বলি আমরা কন্টেনার ট্যাগ। আর যে ট্যাগের ওপেনিং আছে কিন্তু ক্লোজিং নাই, সেটাকে আমরা বলি এমটি ট্যাগ। এবং আমি তোমাদেরকে বলে রাখি, এই যে ট্যাগ, এই ট্যাগ থেকে তোমাদের কিন্তু 100% তোমাদের পরীক্ষায় ট্যাগ থাকবে। 100% ট্যাগ থেকে একটা এমসিকিউ তোমরা কমন পাবা ইনশাআল্লাহ। ট্যাগ থেকে তোমরা একটা কোশ্চেন এমসিকিউ কমন পাবা, এবং একটা এমসিকিউ তো কমন পাবাই, প্লাস মানে কেমন টাইপের এমসিকিউ হবে? এমসিকিউটা এরকম হবে, নিচের কোনটি ফাঁকা ট্যাগ, নিচের কোনটি ফাঁকা ট্যাগ নয়, দিয়ে অপশন দিয়ে দিবে। তো ফাঁকা ট্যাগ বা এমটি ট্যাগ গুলো তো তুমি পড়ে রাখবা, এই যে বই থেকে পড়ে রাখবা, বা আমি এখানেও লিখে দিলাম, তোমরা নোট করে নিবা। তো এইবার আমরা পড়বো হচ্ছে HTML এলিমেন্ট। ঠিক আছে, HTML এলিমেন্ট। তো আমাদের পরীক্ষায় কিন্তু HTML এলিমেন্ট থেকে তেমন প্রশ্ন হয় না, তারপরও ক নাম্বারে আসতে পারে HTML এলিমেন্ট কি। আচ্ছা, এলিমেন্ট শব্দটার মানে কি? এলিমেন্ট মানে তো উপাদান।
এলিমেন্ট মানে কি উপাদান। তো একটা এইচটিএমএল এ ওপেনিং, ক্লোজিং, অ্যাঙ্গেল ব্র্যাকেট, হেড, বিভিন্ন ধরনের ট্যাগ, বিভিন্ন ধরনের কন্টেন্ট সবকিছুকে আমরা বলবো কি বলতো ভাই, এলিমেন্ট। ঠিক আছে, অর্থাৎ তোমার একটা বাড়িতে যেমন যে যে উপাদানগুলো থাকে, বাড়িতে যা থাকে, ফ্রিজ, চেয়ার, টেবিল, কি বলবো, শোকেস, যা যা আছে সবগুলো কি উপাদান না তোমার বাড়ির? একইভাবে একটা এইচটিএমএল এ যা যা থাকে সবগুলোকে আমরা বলি এইচটিএমএল এর এলিমেন্ট। তো এটা পড়ে নিও, এটা তেমন কিছু নাই। এবার আসি হচ্ছে আমরা এইচটিএমএল এলিমেন্ট সিনট্যাক্স। আসলে সিনট্যাক্স বলতে যতটুকু বুঝো, বা আমি একটু বোঝাই, তোমরা হালকা করে একটু বোঝো, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না পরীক্ষার জন্য, আমি পড়িয়ে দিচ্ছি যাতে করে এমসিকিউটা তোমাদের মিস না যায়। হ্যাঁ, তো এইচটিএমএল এলিমেন্ট সিনট্যাক্সের এখানে যে কথাগুলো লেখা আছে সেটা হচ্ছে যে আমরা জানি যে ট্যাগ, এইচটিএমএল এর ট্যাগ কি দিয়ে শুরু হয়? ওপেনিং দিয়ে, এবং ট্যাগের শেষে একটা কি থাকে? ক্লোজিং থাকে। এবং ওপেনিং এবং ক্লোজিং, ধরুন আমি একটা ট্যাগ নিলাম পি, এটার ওপেনিং আর এটা কি বলতো? ক্লোজিং। এবং এদের মাঝখানে আমি যা লিখবো এটা হচ্ছে কন্টেন্ট। ধরুন এর মাঝখানে আমরা লিখলাম রাজশাহী, তাহলে রাজশাহী হচ্ছে কি বলতো? কন্টেন্ট। ঠিক আছে, তো এখন দেখো এই যে স্টার্ট এবং এটা কি? ক্লোজ, এবং এদের মাঝখানে যেটা রয়েছে এটা হচ্ছে কন্টেন্ট। হ্যাঁ, তবে কিছু কিছু ট্যাগ রয়েছে যে সকল ট্যাগে এই যে ওপেনিংটা থাকে কিন্তু ক্লোজিং থাকে না, আমরা পড়লাম না? তো ওই ব্যাপারটাই আর কি। হ্যাঁ, কিছু কিছু ট্যাগের ক্ষেত্রে আসলে আমাদের এই কন্টেন্টটা থাকে না। ধরে নাও আমি যদি বিয়ার ট্যাগ নিই, তাহলে বিয়ার ট্যাগের আসলে কোনো কন্টেন্ট হয় না। বিয়ার ট্যাগটাকে একটা আলাদা পারপাসে ব্যবহার করা হয়, বিয়ার ট্যাগ দিয়ে আসলে লাইন ব্রেক করা হয়, কিন্তু এটার মানে এটার ভেতরে কোনো কন্টেন্ট আসলে থাকে না। তো এটাকে আমরা বলছি হচ্ছে সিনট্যাক্স। কি বলছি বলতো? সিনট্যাক্স। যে লিখে দেওয়া আছে যে কিছু কিছু এইচটিএমএল এলিমেন্টের কোনো কন্টেন্ট থাকে না। এই যে বিয়ার কি একটা এলিমেন্ট না? বিয়ার যদিও ট্যাগ গুলোকে এক একটা এলিমেন্ট না, তাহলে বিয়ার একটা এলিমেন্ট, একটা উপাদান, এইচটিএমএল এর উপাদান, কিন্তু এর কোনো কন্টেন্ট নাই, এই কন্টেন্ট থাকে না। হ্যাঁ, এগুলোকে আমরা আসলে এমটি কন্টেন্ট বলি। এমটি বা খালি এলিমেন্ট গুলো স্টার ট্যাগের মধ্যে শেষ হয়ে যায়, মানে এটা শুধু স্টার্ট রয়েছে, ক্লোজ থাকে না। অধিকাংশ এইচটিএমএল এলিমেন্টের অ্যাট্রিবিউট থাকতে পারে। হ্যাঁ, তবে এইখানে আমাদের অ্যাট্রিবিউট থাকতে পারে। অ্যাট্রিবিউট কি একটু পরে পড়তে যাচ্ছ। তারপর হচ্ছে নেস্টেড এইচটিএমএল এলিমেন্টস, এই ব্যাপারটা একটু বুঝাই, এটা পরীক্ষায় আসতে পারে, একটু মন দিয়ে শোনো। ধরে নাও আমি তোমাদেরকে একটু বোঝাই, নেস্টেড মানেটা কি একটু খেয়াল করো। নেস্ট, এই যে দেখো লেখা আছে নেস্টেড এইচটিএমএল এলিমেন্টস। মনে রাখবা, ধরে নাও এইচটিএমএল এর আমি তোমাদেরকে করাবো কিছুক্ষণ পরে, বুঝতে পারবা। তারপরে একটু বলি, এইচটিএমএল এটা একটা ট্যাগ, এইচটিএমএল এর শেষ। এইচটিএমএল নিজেও একটা ট্যাগ, এই যে এটা শুরু আর এটা শেষ। এর মধ্যে থাকে হচ্ছে ধরে নাও হেড, হেডের শুরু, হেডের শেষ। হেডের মধ্যে আপাতত কোনো কন্টেন্ট দিচ্ছি না। তারপরে আবার কি আছে বলতো ভাইয়া? বডি, বডির শুরু, বডির শেষ। এখন দেখো এই বডির মাঝখানে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে বডির কন্টেন্ট। এই যে বডির শুরু, বডির শেষ, মাঝখানে ধরুন আমি লিখলাম যে আবার একটা ট্যাগ দিলাম প্যারাগ্রাফ ট্যাগ। প্যারাগ্রাফ ট্যাগের শুরু দিয়ে এখানে লিখলাম হচ্ছে রাজশাহী, এই যে প্যারাগ্রাফ ট্যাগের শেষ। এখন একটা জিনিস একটু খেয়াল করে দেখো, এটা একটা ট্যাগ, এইচটিএমএল ভাষা তো বটেই, কিন্তু এইচটিএমএল একটা ট্যাগও। ঠিক আছে, এইচটিএমএল ট্যাগের মধ্যে কি রয়েছে? হেড রয়েছে, বডি রয়েছে, তাহলে বডি একটা ট্যাগ। খেয়াল করছো? তাহলে এর পেটের ভেতরে এই না। আবার দেখো এই বডির ভিতরে আবার আমরা দিচ্ছি প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের শুরু, প্যারাগ্রাফ শেষ, তাহলে এটা আবার আর একটা ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ। তাহলে ট্যাগের ভেতরে ট্যাগ, ট্যাগের ভেতরে ট্যাগ, ট্যাগের ভেতরে ট্যাগ। তো এই যে ট্যাগের ভেতরে ট্যাগ থাকার এই যে ব্যাপারগুলা, এই ব্যাপারটাকে আসলে আমাদের বলা হয় নেস্টেড, মানে একটা অন কাইন্ডস অফ জালের মতন। হ্যাঁ, তাহলে কি বলছে? নেস্টেড এইচটিএমএল এলিমেন্ট, অর্থাৎ এইচটিএমএল এ দেখা যায় একটা উপাদানের মধ্যে আরেকটা উপাদান, অর্থাৎ একটা ট্যাগের ভিতরে আরেকটা ট্যাগ, আরেকটা ট্যাগের ভিতরে আরেকটা ট্যাগ, এভাবে সজ্জিত থাকে। এই ব্যাপারটাকে আসলে বলা হয় নেস্টেড এইচটিএমএল এলিমেন্ট। তেমন কোনো কিছু নাই এখানে আর বলার মতন। আচ্ছা, এখানে আরো একটা ইনফরমেশন রয়েছে, এগুলো নোট করার প্রয়োজন নাই তোমাদের। হ্যাঁ, এই যেগুলো একটু পড়বা তাহলে বুঝতে পারবা, তোমরা যেন বুঝতে পারো সেই জিনিসটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। মজার জিনিসগুলো তো সামনে আসছে। এখন তোমাদের আমি একটা জিনিস বোঝাই, এখান থেকে আর একটা জিনিস আসার মতন। তা আমরা যখন কোডিং করব, কিছুক্ষণ পর দেখবা, আমরা যখন কোডিং করব, কোডিং করার সময় একটা জিনিস লক্ষ্য করবা যে কোডিং কোডটা কিভাবে করব আমরা? এইচটিএমএল এর শুরু, এইচটিএমএল এর শেষ, তারপরে হেড থাকবে, হ্যাঁ, হেডের শেষ। এগুলো নিয়ে মাথা ব্যথা নাই, এখন খালি শুনে যাও, আমি যা বলছি শুনে যাও। তারপর হচ্ছে বডি শুরু, বডির শেষ। আমি সবকিছু দেখাবো তোমাদের একদম সরাসরি, তখন পরিষ্কার হবা। তো দেখো
এই যে HTML এর শুরু, HTML এর শেষ, এর ভেতরে আবার বডি, আমাদের যাবতীয় কাজ তো বডির ভিতরে করব আমরা। তবে এই HTML টার উপরে আমরা একটা কথা লিখব, বা আমাদের গাইডে লেখা থাকবে। কথাটা এরকম যে ডক্স টাইপ HTML, কি লেখা থাকবে? ডক্স টাইপ HTML, প্রথমে একটা এক্সক্লেমেশন সাইন থাকবে। তাহলে এই যে ডক্স টাইপ HTML, এই জিনিসটা তোমরা অনেক সময় কনফিউজড হও। দেখবা যে আমাদের বইয়ে কিন্তু এটা বারবার ইউজ করে না, কিন্তু আমাদের যে টেস্ট পেপার বা আমাদের গাইড গুলোতে এটা বারবার ইউজ করে। তো ডক্স টাইপ HTML জিনিসটা কি? শোনো, এটা লিখলে লাভ কি আর না লিখলে লাভ কি, বা এই জিনিসটাই কি? তো ডক্স টাইপ HTML দ্বারা আসলে বোঝায় যে, ধরে নাও HTML তো একটা ল্যাঙ্গুয়েজ, তো এই ল্যাঙ্গুয়েজটা ধরে নাও অনেক আগে তো আবিষ্কার হয়েছিল, তারপরে কি আপগ্রেড হয় না? আমরা যে কোনো একটা সফটওয়্যার, এই সফটওয়্যারই তো বারবার আপগ্রেড হয় না? আমাদের মোবাইলকে বারবার আপডেট দিতে হয়। তো এরকম এই সফটওয়্যার গুলো তো অনেক আগে আবিষ্কার হয়েছিল, তো সে এই HTML তো অনেক আগে আবিষ্কার হয়েছিল, এটাকে তো অনেকবার আপডেট দেওয়া হয়েছে। তো আপডেট দিতে দিতে তোমার ধরে নাও লাস্ট যে ভার্সনটা আছে, সেই ভার্সনটা অনেক বেশি আপডেটেড, অনেক বেশি ভালো। তো যখন তুমি এই যে ডক্স টাইপ HTML লিখবা, তখন তুমি ব্রাউজারকে বুঝিয়ে দিবা যে এইটা আমাদের সবচেয়ে বেশি আপগ্রেড যে HTML ল্যাঙ্গুয়েজ, সেটা দিয়ে লেখা হয়েছে। তাহলে ডক্স টাইপ কি নির্দেশ করে? ডক্স টাইপ নির্দেশ করে যে আমাদের HTML এর সবচেয়ে যে আপডেটটা, সেই আপডেট দিয়ে কোডিংটা করা হয়েছে, এটা নির্দেশ করে। এই যে এখানে একটু লিখে দেওয়া আছে যে এই ডিক্লারেশনটা ব্যবহার করলে ব্রাউজার বুঝতে পারে যে ডকুমেন্টটি HTML এর লেটেস্ট ভার্সন। HTML এর তো অনেকগুলো ভার্সন আছে, তাই না? ধরে নাও আজ থেকে অনেক বছর আগে HTML আবিষ্কার হয়েছে, তারপরে কি ওইটাই থেকে গেছে না ওইটা বছরের পর বছর আপগ্রেড হয়েছে? আপডেট হয় নাই। তো এই যে আপডেট হওয়ার পরে লাস্ট যে ভার্সন বা লেটেস্ট যে ভার্সন, সেই ভার্সনে লেখা হয়েছে, এটা বোঝানোর স্বার্থে আমরা কি করি? ডক্স টাইপ HTML এই কথাটা লিখি। আমি কিন্তু তোমাদের কুটিনাটি সবকিছুই পড়াই দিচ্ছি মোটামুটি। হ্যাঁ, এটাও শেষ। এখানে দেখো লেখা আছে এমটি HTML এলিমেন্ট। এটা আসলে তেমন কিছু না। এমটি HTML এলিমেন্ট বলতে বোঝাচ্ছে, মনে রাখবা, ওই যে আমাদের কিছু ট্যাগ রয়েছে যার ওপেনিং আছে কিন্তু ক্লোজিং নাই। এলিমেন্ট মানে তো উপাদান, কিন্তু এমটি মানে কি বলতো? শেষ। যার ওপেনিং আছে, দুঃখিত, ওপেনিং আছে কিন্তু ক্লোজিং নাই, সেইগুলানকে আমরা কি বলি বলতো? এমটি এলিমেন্ট বলি। যেমন বিআর কিন্তু একটা এমটি এলিমেন্ট, কারণ এটার ওপেনিং আছে, ক্লোজিং নাই। তারপরে মেটা কি একটা এলিমেন্ট না? অবশ্যই এলিমেন্ট, কিন্তু এর ওপেনিং আছে, ক্লোজিং নাই। তারপরে ইমেজের কি আছে? ওপেনিং আছে কিন্তু ক্লোজিং নাই। এরকম এই যে সোর্সের কি আছে? ওপেনিং আছে কিন্তু ক্লোজিং নাই। তো এইগুলান তো অবশ্যই ট্যাগ, এবং এই ট্যাগগুলো তো একটা এলিমেন্ট বা উপাদান। যেহেতু এদের শুধু ওপেনিং আছে, ক্লোজিং নাই, তাই এগুলোকে আমরা কি বলি? এমটি HTML এলিমেন্ট। তো এরকম একটু পড়ে নিবা, এখানে তেমন কিছু। তো এইবার আমরা আরো একটি গুরুত্বপূর্ণ টপিক পড়তে যাচ্ছি, সেটা হচ্ছে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট জিনিসটা কি তোমাদেরকে আমি একটু বলি। হ্যাঁ, তো দেখো, তোমরা ট্যাগ কিন্তু মোটামুটি ধারণা পেয়েছো যে ট্যাগের ওপেনিং থাকে, ক্লোজিং থাকে, এবং এদের মাঝখানে কন্টেন্ট থাকে। কোনো ট্যাগের যদি শুধু ওপেনিং থাকে, ক্লোজিং না থাকে, সেটাকে আমরা এমটি ট্যাগ বলি, এবং ওপেনিং এবং ক্লোজিং দুটোই থাকলে সেগুলোকে আমরা কন্টেনার ট্যাগ বলি। তো প্রত্যেকটা ট্যাগের কিন্তু আলাদা আলাদা কাজ রয়েছে, আমরা সবগুলো ট্যাগের কাজ জানবো। তবে মজার ব্যাপার কি জানো? এই ট্যাগের সাথে সাথে আবার আরো একটা জিনিস, তোমরা আরো একটা টার্ম শিখবা বা জানবা, সেটা হচ্ছে অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউট কি করে? এই অ্যাট্রিবিউট সম্পর্কে আমরা একটু পড়াশোনা করি, চলো। অ্যাট্রিবিউট কি করে? অ্যাট্রিবিউট মূলত কোনো কিছুর বৈশিষ্ট্য নির্ধারক। তাহলে কি বললাম? অ্যাট্রিবিউট কি? অ্যাট্রিবিউট হচ্ছে কোনো কিছুর বৈশিষ্ট্য নির্ধারক। মানে ব্যাপারটা এরকম যে, ধরে নাও আরো বেশি কালারফুল করা, আরো বেশি স্টাইল করা, মানে ব্যাপারটা এরকম, ধরে নাও তোমার বউকে তুমি সাজিয়েছ, সুন্দর করে সে মেকআপ করেছে, তারপরে তুমি আবার একটা এক্সট্রা টিপ লাগিয়ে দিলে তার কপালে, মানে আরেকটা বৈশিষ্ট্য তুমি অ্যাড করে দিলে। এরকম ট্যাগগুলোর তো আলাদা কাজ আছেই, আবার অ্যাট্রিবিউট দিয়ে আরো কিছু এক্সট্রা মাল মশলা কি করা যায়? অ্যাড করা যায়। তো আমরা অ্যাট্রিবিউটটা সম্পর্কে একটু বুঝি, খুব মনোযোগ দিয়ে শোনো। তো অ্যাট্রিবিউট লেখার কিন্তু নিয়ম রয়েছে। অ্যাট্রিবিউটের ব্যাপারটা এরকম, ধরে নাও একটা ট্যাগ, সে ট্যাগের নাম হচ্ছে পি ট্যাগ। হ্যাঁ, এবং পি ট্যাগের পর আমরা এখানে ধরে নাও লিখলাম হচ্ছে স্টাইল। তো স্টাইল নামের একটা অ্যাট্রিবিউট রয়েছে। তারপরে আচ্ছা, ইন জেনারেল পি প্যারাগ্রাফটা একটা কেমন হয়? পি এর শুরু, পি এর শেষ, আর মাঝখানে কি থাকে? কন্টেন্ট। এটা তো ইন জেনারেল হয়, তাই না? তো দেখো, এই যে পি এর শুরুতে দেখো যে শুরু করছি কেবল এই যে
তারপরে পি লিখছি, তারপর একটা স্পেস দিয়েছি, তারপরে লিখেছি স্টাইল, এখানে কিন্তু একটা স্পেস আছে, তারপরে স্টাইল ইকুয়াল দিয়ে এখানে ধরুন আমি লিখছি কালার রেড, কালার রেড। তাহলে দেখো এটার কি ক্লোজ, এটার ওপেন, এই যে ক্লোজ, তাহলে আমাদের এতটুকুর কাজ হইলো। তারপরে কন্টেন্ট ধরুন লিখলাম, কন্টেন্ট হচ্ছে রূপা, রূপা লিখলাম, রূপা নামের একটা মেয়ে তার লিখলাম। তারপরে এই যে পি এর কি করতে হয় বলতো, শেষ করতে হয়, পি এর শেষ করতে হয়। তো এই কাজটা করাতে তোমার কি লাভ হইলো, এই কাজটা করাইতে তোমার কি লাভ হইলো? ইন জেনারেল তো এরকম ছিল, এই যে পি এর শুরু, পি এর কি বলতো শেষ, আর মাঝখানে ছিল রূপা। এক্সট্রা কি করলা দেখো, এই যে পি এর শুরু, পি এর শেষ, মাঝখানে রূপা, পি এর শুরু, পি এর শেষ, মাঝখানে রূপা। এক্সট্রা কি করলা, এই জায়গাতে এই যে ওপেনিং পার্টের এই জায়গাতে তুমি কিছু একটা জিনিস লিখলা, খেয়াল করেছো কি? তো ওপেনিং পার্টের এই যে এখানে এই যে স্টাইল লিখে এই যে কাজটা করলা না, এটাকে আমরা বলি অ্যাট্রিবিউট। তো এই অ্যাট্রিবিউটটার নাম হচ্ছে স্টাইল, অ্যাট্রিবিউটের নাম কি স্টাইল। তো এই স্টাইল অ্যাট্রিবিউটের একটা কাজ রয়েছে, এর কাজ কি? কালার নির্ধারণ করা, লেখার কালার নির্ধারণ করা। আমি যদি এইভাবে কোডিং করি আর এইভাবে কোডিং করি, তাহলে ডিফারেন্সটা কি তোমাদেরকে একটু আমি দেখাই। ধরে নাও তোমাদেরকে আমি একটু দেখাই, আমি কোডিং করে দেখাই তোমাদেরকে। এখানে আমি আগে থেকে একটু করে রেখেছি তোমাদেরকে বোঝানোর স্বার্থে। দেখো HTML এর শুরু, খেয়াল করো, এগুলো তোমাদেরকে এখনো শিখাইনি, আমি শিখাবো। HTML এর শুরু, HTML এর শেষ, হেডের শুরু, হেডের শেষ, আর একটা হচ্ছে বডির শুরু, বডির শেষ। এই যে এটা হচ্ছে HTML এর গঠন, এই গঠনটা আমি তোমাদেরকে জানাবো, ভয় পেও না। এখন এই যে অ্যাট্রিবিউটটা বোঝানোর স্বার্থে তো আমাকে এটা একটু বলতে হচ্ছে। তুমি এই যে দেখো বডির ভেতরে আমি যদি লিখিয়েছি এরকম করে যে প্যারাগ্রাফ ট্যাগ দিলাম, তারপরে ধরে নাও প্যারাগ্রাফ ট্যাগের শেষ, শেষ, এবং মাঝখানে আমি ধরে নাও লিখলাম হচ্ছে যে রূপা। এখন এটার আউটপুট কন্ট্রোল এস, দেখো এটার আউটপুটটা কেমন পাচ্ছ, আউটপুটটা এরকম। দেখো একটা কালো কালার লেখা রূপা, তাই না? রূপা, রূপা কিন্তু এখন কালো আছে। এখন তুমি যদি চাও যে না আমি রূপাটাকে লাল করতে চাই, তাহলে রূপাটাকে যদি লাল করতে চাও তাহলে কি করবা, এই যে প্যারাগ্রাফ ট্যাগের এই যে ওপেনিং পার্ট, এই যে এটা হচ্ছে ওপেনিং পার্ট আর এটা হচ্ছে ক্লোজিং পার্ট। তো এই যে ওপেনিং যে পার্ট রয়েছে সেই ওপেনিং পার্টে পি এর পর একটা কি দিবা, স্পেস দিবা, দিয়ে একটা অ্যাট্রিবিউট তো তুমি জানো, সেই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে স্টাইল, স্টাইল ইকুয়াল টু দিবা, কোটেশন দিবা, এবং কোটেশনের মধ্যে ভ্যালু দিবা হচ্ছে কালার, কালার লিখে হচ্ছে রেড। এবার দেখো কন্ট্রোল এস দিলাম, এবার আউটপুটটা দেখো, দেখো রূপা কিন্তু লাল হয়ে গেছে, রূপা কালো থেকে রূপা কি হয়ে গেছে, লাল হয়ে গেছে। তাহলে এই যে একটা এক্সট্রা বৈশিষ্ট্য অ্যাড করলা না, তো এই অ্যাট্রিবিউট মূলত বৈশিষ্ট্য নির্ধারণ করে। অ্যাট্রিবিউট কি করে? অ্যাট্রিবিউট বৈশিষ্ট্য নির্ধারণ করে। তো আশা করি অ্যাট্রিবিউট সম্পর্কে ধারণা পেয়েছো। পরীক্ষায় কিন্তু একটা বহুল প্রচলিত প্রশ্ন, প্রশ্নটা কি জানো? প্রশ্নটা হচ্ছে অ্যাট্রিবিউট কাকে বলে। হ্যাঁ, এটা বলবা যে কোনো কিছুর বৈশিষ্ট্য নির্ধারককে অ্যাট্রিবিউট বলে। এরকম একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দেবা, এরকম একটা উদাহরণ দিয়ে তোমরা দেখিয়ে দিবা, এই যে পি এর শুরু, পি এর শেষ। হ্যাঁ, তো এখানে একটা জিনিস খেয়াল করছো, এটা লেখার নিয়ম, এটা লেখার নিয়ম হচ্ছে, আমি একটু বলি। 1 নাম্বার অ্যাট্রিবিউট লেখার নিয়ম। হ্যাঁ, যে ট্যাগে অ্যাট্রিবিউট যুক্ত করবা, তাহলে সেই ট্যাগের ওপেনিং পার্ট, ট্যাগের ওপেনিং পার্ট, সে ওপেনিং পার্ট এ অ্যাট্রিবিউট যুক্ত হয়। সেই ওপেনিং পার্টে এই যে ট্যাগের নাম, এই সেই ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ। তাহলে ওপেনিং পার্ট গেলাম, এটা হচ্ছে ওপেনিং আর এটা হচ্ছে ক্লোজিং। তো এই যে ওপেনিং পার্টে যাওয়ার পর ট্যাগের যে নাম, তাহলে ওপেনিং পার্টে যে কি করতে হবে, ট্যাগ এর নাম এর শেষে, এটা ট্যাগের নাম, এরপর একটা স্পেস দিতে হবে। কি দিতে হবে? স্পেস দিই। ওপেনিং পার্টে ট্যাগের নামের পর স্পেস দিলা, স্পেস দেওয়ার পর তোমাকে কি করতে হবে, স্পেসের পর, তাহলে স্পেসের পর, স্পেস এর পর কি করতে হবে, যে অ্যাট্রিবিউটটা যুক্ত করতে চাও, এরকম অসংখ্য অ্যাট্রিবিউট তোমরা শিখবা। তাহলে স্পেসের পর কি করতে হবে, অ্যাট্রিবিউট এর, অ্যাট্রিবিউটের নাম লিখি, যে অ্যাট্রিবিউটটা যুক্ত করবে সে অ্যাট্রিবিউটের নাম লিখবা। নাম লেখার পরে কি করতে হবে, নাম লেখার পরে তাহলে অ্যাট্রিবিউটের নামের শেষে অ্যাট্রিবিউট এর নাম এর শেষে
ইকুয়াল চিহ্ন ইকুয়াল চিহ্ন দিই এবং তারপর এই যে এই চিহ্নটার নাম কি? কোটেশন। কি বলতো ভাইয়া? কোটেশন। কোটেশনে আমরা কি বসাবো? ভ্যালু দিতে হয়। তাহলে এটা হচ্ছে অ্যাট্রিবিউট লেখার নিয়ম। প্রথমে আমরা ট্যাগের ওপেনিং পার্টে যাব। আমি এটা একটু পরিষ্কার করে লিখি, ঠিক আছে? আমি একটু পরিষ্কার করে লিখি, তোমরা একটু বিরক্ত হয়েও না, আসলে ধৈর্য নিয়ে ক্লাস করতে হবে আমার ক্লাস। ধরে নাও প্যারাগ্রাফ ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগের শুরু, প্যারাগ্রাফ ট্যাগের কি বলতো শেষ। তো এটা প্রথমে কি বলছে? ট্যাগের ওপেনিং পার্টে যে, তো ওপেনিং পার্ট কোনটা? এইটা। ওপেনিং পার্টে গেলাম, ওপেনিং পার্টে যে ট্যাগের নামের শেষে স্পেস দিই। তাহলে ট্যাগের নামটা কি? ট্যাগের নাম পি। তাহলে এরপরে আমাদেরকে একটা কি দিতে হবে? স্পেস দিতে হবে। স্পেস মানে একটা ফাঁকা জায়গা, তোমরা তো কম্পিউটারে স্পেস বুঝো। স্পেস দেওয়ার পরে কি করতে হবে? স্পেস দেওয়ার পরে তোমাকে যে কাজটা করতে হবে, স্পেস দিলাম, তারপরে অ্যাট্রিবিউটের নাম, স্পেসের পর অ্যাট্রিবিউটের নাম। তো আমরা এখন যে অ্যাট্রিবিউটটা অ্যাড করতে যাচ্ছি সেই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে স্টাইল। তাহলে লিখলাম হচ্ছে স্টাইল। তারপরে আমরা ইকুয়াল দিব, কোটেশন দিব, এবং কোটেশনের ভেতরে আমরা কি করব? ভ্যালু দিব। তাহলে ইকুয়াল দিলাম, ইকুয়াল দেওয়ার পরে ভ্যালু ধরে নাও, ভ্যালুটা হচ্ছে কালার দিয়ে হচ্ছে রেড, কালার দিয়ে হচ্ছে রেড, কালার দিয়ে হচ্ছে রেড, ধুর মাথা, কালার দিয়ে হচ্ছে রেড, কালার ইকুয়াল টু কালার দিয়ে এই যে রেড। তারপরে যে পি এর তোমার হচ্ছে শেষ, আর পি এর শেষ, আর মাঝখানে কন্টেন্ট থাকবে। ধরুন মাঝখানে আমি লিখলাম রূপা। তাহলে কোন একটা ট্যাগের ওপেনিং পার্টে যে ট্যাগের নামের শেষে স্পেস দিই, স্পেস দেওয়ার পরে অ্যাট্রিবিউটের নাম লিখি, ইকুয়াল দিয়ে কোটেশনের ভেতরে আমরা ভ্যালু লিখি। তাহলে এটা হচ্ছে ভ্যালু, হ্যাঁ। আর এটা হচ্ছে ট্যাগ নেম। এটা কি বলতো? ট্যাগ, দুঃখিত, অ্যাট্রিবিউট নেম। এটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম, এটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম, অ্যাট্রিবিউট নেম এটা। আর এটা হচ্ছে ট্যাগের নাম, এটাও ট্যাগের নাম। আর এটা কি বলতো? এটা হচ্ছে কন্টেন্ট। ঠিক এই জিনিসটা তোমাদের বইয়ে দেখো বুঝিয়ে দেওয়া আছে, যেখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ নিয়েছে, এটা ওপেনিং, এটা ক্লোজিং, মাঝখানে রয়েছে কন্টেন্ট, এটা কন্টেন্ট। আর এই যে এটা হচ্ছে স্টাইল নামের, এটা হচ্ছে অ্যাট্রিবিউটের নাম। আর এই যে এটা হচ্ছে কি বলতো? অ্যাট্রিবিউটের ভ্যালু। তো আশা করি অ্যাট্রিবিউট জিনিসটা একদম পরিষ্কার হয়ে গিয়েছে। অ্যাট্রিবিউট লেখার নিয়মটা আমি শিখিয়ে দিলাম। ওপেনিং পার্টে ট্যাগের নামের শেষে স্পেস দিই, স্পেস দেওয়ার পরে অ্যাট্রিবিউটের নাম দিয়ে ইকুয়াল দিয়ে কোটেশনের মধ্যে ভ্যালু দিই। এতটুকু মনে রাখো। তাহলে এই ছিল আমাদের অ্যাট্রিবিউট, হ্যাঁ। এবার এখানে লেখা আছে HTML ডকুমেন্টের মৌলিক কাঠামো। ও এখানে আবার আছে HTML সিনট্যাক্স। আসলে সিনট্যাক্স বলতে তেমন কিছু না। ধরে নাও আমি এটা একটু মেশাই, তোমরা স্ক্রিনশট দিয়ে নিবা ক্লাস করার সময়। তো ধরে নাও আমি তোমাদেরকে এখন যদি বলি হচ্ছে, তোমাদেরকে এই জিনিসটা একটু বোঝাই। ধরো সিনট্যাক্স জিনিসটা কি, আমরা এই সিনট্যাক্স জিনিসটা একটু বুঝি। সিনট্যাক্স জিনিসটা কি? আচ্ছা, এই যে আই ট্যাগ যদি লিখি, আর এখানে যদি লিখি হচ্ছে ধরে নাও আই ট্যাগের শেষ, আর এই মাঝখানে যদি আমরা কন্টেন্টে লিখি হচ্ছে রূপা, তাহলে রূপা কি হবে? এর আউটপুটটা কেমন পাবা জানো? রূপাটা একটু বাঁকা হয়ে যাবে। কেন বাঁকা হলো? কারণ এই রূপাতে তুমি একটা ট্যাগ ইউজ করছো, সে ট্যাগের নাম ইটালিক, আর ইটালিক ট্যাগের কাজ লেখাকে বাঁকিয়ে দেওয়া। তো এই যে দেখো, প্রত্যেকটা তুমি যে কাজটা করতে চাও সেটার জন্য একটা নিয়ম বা শৃঙ্খলা রয়েছে। যেমন লেখা বাঁকাতে চাইলে তোমাকে আই ট্যাগ ইউজ করতে হবে। ধরে নাও তুমি একটা ট্যাগ ইউজ করলা বি ট্যাগ, তারপরে তুমি এদের মাঝখানে লিখলা হচ্ছে রূপা, বি ট্যাগের শেষ। এটার আউটপুট কেমন পাবা? আমি সবগুলো দেখাবো তোমাদেরকে কিছুক্ষণ পর, রয়েছে টেক্সট ফরম্যাটিং ট্যাগ, তখন দেখাবো। তো এই যে রূপার এই যে শুরু শেষ, এখানে তোমরা বোল্ড ট্যাগ ইউজ করছো। তো কি হবে জানো? রূপা লেখাটা মোটা আসবে। বি মানে হচ্ছে বোল্ড, বি মানে কি বলতো? বোল্ড। তাহলে রূপা লেখাটা একটু কি আসবে?
মোটা আসবে, রূপা লেখাটা এরকম মোটা আসবে। তো কেন মোটা আসলো? কারণ এখানে তুমি যে ট্যাগটা ইউজ করছো বি ট্যাগ, এই ট্যাগের কাজই হচ্ছে মোটা করা। তো আসলে এই সিনট্যাক্স বলতে এই যে নিয়ম কানুনগুলো, প্রত্যেকটা কাজের জন্য আলাদা নিয়ম রয়েছে, নিয়ম কানুনগুলোকে আসলে সিনট্যাক্স বলে। এটা এখানে দেখানো হয়েছে, ঠিক এই জিনিসটা আমি তোমাদেরকে কিছুক্ষণ পর দেখাবো, তাই এখানে দেখাচ্ছি না। এইচটিএমএল ডকুমেন্টের মৌলিক কাঠামো, ভাই রে ভাই, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আমরা এইচটিএমএল শিখছি এতক্ষণ ধরে, কিন্তু মৌলিক কাঠামো নিয়ে আলোচনা করা হয় নাই। তো আমি আসলে বই দেখিয়ে পড়ানোর জন্য এই অবস্থাটা, আমি কিন্তু আগেই কাঠামোটা আলোচনা করে নিই অ্যাজ ইউজুয়াল। তো চলো আমি তোমাদেরকে কাঠামোটা নিয়ে একটু পড়াই, ঠিক আছে? তাহলে এবারে টপিক কি? টপিক হচ্ছে এইচটিএমএল এর মৌলিক কাঠামো। মৌলিক কাঠামো মানে এটার গঠনটা কেমন এইচটিএমএল এর। তো আমরা এবার এইটা পড়বো, শোনো মনোযোগ দিয়ে। মূলত এইচটিএমএল এর কাঠামোটা এরকম। প্রথমে আমাদেরকে এইচটিএমএল লিখতে হবে। এইচটিএমএল এর নিজেও একটা ট্যাগ, এটা শুরু। তারপরে এইচটিএমএল এর কি করতে হবে? এটা শেষ করতে হবে। এবং এদের এই এইচটিএমএল এর মাঝখানে আবার রাখতে হবে হেড। এইচটিএমএল এর হেড পার্ট, হেডের শুরু, ধরুন হেডের শেষটা এখানে আমরা দিলাম। আর এই যে বডি, বডির শুরু, বডির শেষ। তো এখন আরেকটু একটু বলে দিই তোমাদের, এই যে হেড আছে না, হেডের মাঝখানে আবার অনেক কিছু থাকতে পারে। আচ্ছা আপাতত তোমরা এইভাবে জেনে রাখো, এই যে হেডের শেষ। তো ব্যাপার হচ্ছে কি জানো, এই যে দেখো এইচটিএমএল এর শুরু, এইচটিএমএল এর শেষ, হেডের শুরু, হেডের শেষ। শেষটা এদিক দিয়েছি, রাগ করো না, এটা নিচেও দিতে পারতা। বডির শুরু, বডির শেষ। দেখো এই যে এটাই হচ্ছে এইচটিএমএল এর মৌলিক কাঠামো। অর্থাৎ এইচটিএমএল এর দুইটা অংশ। কয়টা অংশ? দুইটা অংশ। একটা হচ্ছে হেড পার্ট, এটাকে বলা হয় হেড পার্ট। এটাকে কি বলা হয়? হেড পার্ট। তাহলে হেড পার্ট, তাহলে এটা হচ্ছে কি বলতো? হেড পার্ট। আর এই যে অংশটা বডি, এটাকে বলা হয় বডি পার্ট। বডি পার্ট। আর মনে রাখবা এই বডি পার্টের ভেতরে কিন্তু আমাদের যাবতীয় কাজ করতে হবে, এখানে আমরা যাবতীয় কাজ করব। তাহলে তোমরা এতক্ষণ পর তো জানলে যে এইচটিএমএল এর স্ট্রাকচারটা কেমন। এইচটিএমএল এর শুরু, এইচটিএমএল এর শেষ, এর দুইটা অংশ, একটা হচ্ছে হেড পার্ট, একটা হচ্ছে বডি পার্ট। কখনো যদি প্রশ্ন এইচটিএমএল এর মূল কয়টা অংশ? মূল দুইটা অংশ, একটা হচ্ছে হেড পার্ট আর একটা হচ্ছে বডি পার্ট। তো হেড পার্টের ভেতরে যেগুলো থাকে সেগুলোকে আমরা বলি হেড এলিমেন্ট, ঠিক আছে? তো হেড পার্টের মধ্যে কি কি থাকতে পারে? যেমন টাইটেল থাকে, তারপরে মেটা থাকে, তারপর হচ্ছে লিঙ্ক থাকে। এই যে এই টার্মগুলো শুনে ভয় পেও না, এগুলো সব তোমরা ইউজড হয়ে যাবা। তো এরকম আরো রয়েছে, অনেকগুলা রয়েছে, এগুলোকে আমরা বলি হেড এলিমেন্ট। হেডের ভিতরে যারা বসবে, এই জায়গায় যারা বসবে তারা হচ্ছে হেড এলিমেন্ট। আর বডির ভিতরে যারা বসবে সেগুলো তো বুঝতে পারছো, এইগুলো নিয়ে আমাদের মূল কাজ। এই বডির ভিতরে এলিমেন্টগুলো নিয়ে আমাদের মূল কাজ। আমরা যা করব বডির ভিতরে করবো, এবং বডির ভিতরে যা করবো সেটা আমরা ওয়েবসাইটে দেখতে পারবো। চলো আমরা এই মৌলিক কাঠামো শেষ করলাম। এইচটিএমএল ডকুমেন্ট তৈরি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং একবার কিন্তু বোর্ড প্রশ্নে এসেও ছিল এই প্রশ্নটা, এইচটিএমএল ডকুমেন্ট তৈরি করা। তো এইচটিএমএল এর ডকুমেন্ট তৈরি করা, চলো আমরা এটা একটু পড়াশোনা করে নিই। এইচটিএমএল এর ডকুমেন্ট কি করে তৈরি করতে হয়, এটা কিন্তু সরাসরি পরীক্ষা এসেছিল। আমাকে এটা মেশাতে হবে, তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। এইচটিএমএল এর মৌলিক কাঠামো বোঝালাম। তো এইবারের টপিকটা হচ্ছে এইচটিএমএল ডকুমেন্ট তৈরি। ব্যাপারটা একটু বুঝো, ডকুমেন্ট তৈরিটা কি। ধরো যে তোমরা যদি এমনিতেও কম্পিউটার কোনোদিন টিপে থাকো বা মোবাইল তো ইউজ করছো, তো মোবাইলে কোনো একটা কাজ করার পর ধরো একটা ভিডিও এডিট করলা, সেই ভিডিওটা কি তুমি সেভ করো না, সংরক্ষণ করো না? তো ভিডিওটা শুট করা, তারপরে একটা ধরে নাও একটা জায়গায় তুমি এডিট করো ক্যাপকাট, সে ক্যাপকাটে নিয়ে যাওয়ার পরে ক্যাপকাটে নিয়ে যাওয়ার পরে সেটাকে আবার এডিট করার পর আবার এটাকে সেভ করা। তো এই পুরো ব্যাপারটাকে আমরা বলি একসাথে ডকুমেন্ট। হ্যাঁ, এই যে ভিডিওটা লাস্টে পাইলে এটা হচ্ছে ডকুমেন্ট। তো এইচটিএমএল এর ক্ষেত্রেও তুমি একটা কিভাবে এই ডকুমেন্টটা তৈরি করবে, তুমি কোন ওয়েবসাইটে মানে কোন সফটওয়্যারে যা লিখবে, কোডিংটা কোন সফটওয়্যারে যা করবে, সফটওয়্যারটা কিভাবে ওপেন করবে, কি করে সেভ করবে, কি করে আউটপুটটা দেখতে পাবে, সবকিছু মিলে এই যেটা তৈরি হলো লাস্টে সেটাকে আমরা বলি ডকুমেন্ট। তো এই পুরো প্রসেসটাকে আমরা বলছি ডকুমেন্ট। অর্থাৎ তোমার আউটপুট পাওয়ার জন্য যা যা করতে হলো, এই পুরো ব্যাপারটাকে আমরা একসাথে বলছি ডকুমেন্ট। তো কি করে এইচটিএমএল ডকুমেন্ট তৈরি করবা, এটা তোমাদের খ নাম্বারে এসেছিল একবার পরীক্ষায়, সো ইম্পর্টেন্ট এটা। তো প্রথমত আমি তোমাদেরকে বলি, তোমাদের বইয়ে যে কথাটা বলছে অনেকগুলো স্টেপ আকারে বর্ণনা করেছে, তো
এক নাম্বার স্টেপ হচ্ছে কি করা, এক নাম্বার স্টেপ হচ্ছে তোমার নোটপ্যাড ওপেন করা, নোটপ্যাড ওপেন করা। তো নোটপ্যাড জিনিসটা কি? নোটপ্যাড হচ্ছে একটা সফটওয়্যার, তোমাদের কম্পিউটারের ডিফল্টে এই সফটওয়্যারটা থাকে, প্রত্যেকটা উইন্ডোজের সাথে প্রত্যেকটা কম্পিউটারের সাথে এই নোটপ্যাডটা থাকে। তো নোটপ্যাডের কাজ কি শোনো, তো নোটপ্যাডের ওখানে যে আমরা প্রোগ্রামিং কোডিং করতে পারি, ওখানে কোডিং করবো আমরা। তো এই নোটপ্যাডটা ওপেন করা, এটা হচ্ছে আমাদের মূল কাজ। তো নোটপ্যাডটা ওপেন করার জন্য তোমাদের বইয়ে যে কাজটা করছে, নোটপ্যাডটাকে ওপেন করার জন্য কি বলেছে, প্রথমে আমরা কি করব, আমাদের এই যে এটা কি একটা, আচ্ছা তোমাদেরকে এখান থেকে দেখাই, উইন্ডোজে যে দেখাই, ধরে নাও যে এই যে দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, কেটে দিই সব, এই যে দেখো এটা কম্পিউটার, এই যে এই জায়গাটায় দেখতে পাচ্ছ না, এটাকে বলে উইন্ডোজ, তাই না? মানে স্টার্ট বাটন। তো এই স্টার্ট বাটনে যাওয়ার পরে এখানে যে আসলে এই যে প্রোগ্রামস আছে, এই যে স্টার্ট বাটনে গেলাম, এখানে প্রোগ্রামস রয়েছে এবং প্রোগ্রামস গুলোর ভেতর থেকে অ্যাক্সেসরিজ, এবং সেই অ্যাক্সেসরিজের ভেতর থেকে নোটপ্যাডকে ওপেন করতে হয়। তো মূল কাজটা তো হচ্ছে আসলে নোটপ্যাড ওপেন করা, মূল কাজটাকে নোটপ্যাড ওপেন করা। তো নোটপ্যাডটা ওপেন করার যে ইয়াটা বলেছে কিভাবে ওপেন করতে হবে, প্রথমে আমাদেরকে স্টার্ট মেনুতে যেতে হবে, কম্পিউটারের স্টার্ট মেনুতে যেতে হবে, স্টার্ট মেনু দেখালাম, সেই স্টার্ট মেনুতে যাওয়ার পর তোমাদেরকে প্রোগ্রাম এই অপশনটা খুঁজে বের করতে হবে, প্রোগ্রাম। আচ্ছা, প্রোগ্রাম খুঁজে বের করতে হবে। আচ্ছা আমি এই সাইডে লিখি, হ্যাঁ এখানে জায়গা হচ্ছে না। তো এটার প্রসেসটা কি বলেছে, প্রথমে আমরা নোটপ্যাডে প্রথমে আমরা স্টার্ট মেনুতে যাব। স্টার্ট মেনু কোনটা সেটা দেখালাম তোমাদেরকে, আর একবার বলি, এই যে উইন্ডোজের এই যে এটাকে বলে স্টার্ট মেনু, এই স্টার্ট মেনুতে যাবা, এখান থেকে প্রোগ্রামস খুঁজে বের করতে হবে। তো তোমাদের শর্টকাটটা বলছি, তো স্টার্ট মেনুতে যাওয়ার পরে আমাদেরকে খুঁজতে হবে প্রোগ্রামস, প্রোগ্রামস থেকে আমরা আবার প্রোগ্রামস থেকে আমাদেরকে আবার কোথায় যেতে হবে, অ্যাক্সেসরিজে যেতে হবে, তাই না? হ্যাঁ অ্যাক্সেসরিজ। এই অ্যাক্সেসরিজ বানানটা একটু বুঝতে তোমাদের সমস্যা হতে পারে, আমি এখানে একটু ঠিক করে দিই। ACCESSORIS, অ্যাক্সেসরিজ। এই অ্যাক্সেসরিজের অ্যাক্সেসরিজ বানানটা RIES, অ্যাক্সেসরিজ। এই অ্যাক্সেসরিজ থেকে তোমাদেরকে আবার কি করতে হবে, অ্যাক্সেসরিজ থেকে তোমাদেরকে যেতে হবে আবার হচ্ছে নোটপ্যাড। তো এই মানে ফ্লোটা ফলো করলে আমরা নোটপ্যাড পেয়ে যাবো এবং সেই নোটপ্যাডটা ওপেন করব। তো এটার শর্টকাটটা কি, শর্টকাটটা তোমরা এভাবে বলতে পারো যে কম্পিউটারের কিবোর্ড থেকে, মানে কম্পিউটারের সার্চ বার, ধরে নাও এটা কি ডেস্কটপ না আমাদের, এখানে যে যদি তোমরা সার্চ করো, এখানে যে তোমরা যদি সার্চ করো, হ্যাঁ ধরে নাও সার্চ করলে হচ্ছে নোটপ্যাড, দেখো এই যে সহজে কিন্তু তোমরা নোটপ্যাড পেয়ে গেছো, এই যে দেখো নোটপ্যাড, এবং এই নোটপ্যাডটাকে কি করি আমরা ওপেন করি, এই জায়গাতে আসলে আমরা কোডিং গুলো করব। এটা হচ্ছে নোটপ্যাড, এখানে আমরা কোডিং গুলো করব। তো নোটপ্যাড ওপেন করা হলো, ওপেন করার পরে পরের কাজটা কি আমাদের, নোটপ্যাড ওপেন করার পর আমাদের 2 নাম্বার কাজ হচ্ছে, নোটপ্যাড ওপেন করার পরে আমাদের 2 নাম্বার কাজ হচ্ছে কি করা, নোটপ্যাড ওপেন করার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে কোডিং করব। হ্যাঁ কোডিং করব, কোডিং করি। কোডিং মানে বুঝতে তো পারছো, ধরে নাও আমরা এখানে গেলাম, যাওয়ার পরে এখানে আমরা লিখছি হচ্ছে, হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই HTML এর শুরু, তো অনেক ছোট দেখছো, আমি একটু বড় করে দেখাই তোমাদের, দেখো HTML এর শুরু, তারপর হচ্ছে HTML এর শেষ, HTML এর শুরু, HTML এর শেষ, এবং HTML এর ভেতরে যে দেখো এখানে কি রয়েছে, এখানে রয়েছে হচ্ছে আমাদের, আমরা শিখলাম না এর 2টা পার্ট, একটা হচ্ছে হেড পার্ট, হেডের শেষ, হেডের কাজগুলো তোমরা আস্তে আস্তে বুঝবে। তারপর হচ্ছে বডির শুরু, তেমন কোনো কাজ তোমাদের নাই, হ্যাঁ বডি বডির শুরু, আর এই যে বডির শেষ, বডির শুরু বডির শেষ, এবং বডির ভিতরে আমরা কিন্তু যা কাজ করার করি। তো ধরুন না বডির ভিতরে আমরা এখন একটা কাজ করলাম, আই নামের একটা ট্যাগ নিলাম, সে আয়ের শুরু দিলাম, আয়ের শেষ দিলাম, এবং এদের মাঝখানে কন্টেন্ট লিখলাম হচ্ছে আই লাভ বাংলাদেশ। দেখো আমরা এটাকে যদি, আমাদের কোডিং করাও শেষ,
কোডিং করা হয়ে গেল। তাহলে প্রথমে আমরা নোটপ্যাড ওপেন করলাম, তারপর আমরা কোডিং করলাম। কোডিং করার পরে এবার কাজ কি আমাদের, এই যে কোডিং করলাম সেটাকে সংরক্ষণ করতে হবে না, সেভ করতে হবে না? তো সেভ করার অপশন কি, তোমাদেরকে ফাইলে যেতে হবে। ফাইলে যাওয়ার পরে তোমরা সেভ অ্যাজ অপশন পাবা, সেভ অ্যাজ। সেই সেভ অ্যাজ থেকে তোমরা সেভ করবা। তবে সেভ করার পূর্বে আরো একটা কাজ আছে, সেটা হচ্ছে ফাইল নেম দিতে হবে। তাহলে সেভ অ্যাজ এ যে ফাইল নেম দিতে হবে, ফাইল নেম দিং ও ফাইল নেম এর শেষে, ফাইল নেমের শেষে কি করতে হবে, ডট এইচটিএমএল, এটাকে আমরা বলবো এক্সটেনশন। এই যে কথাটা ডট এইচটিএমএল, এক্সটেনশন, এক্সটেনশন বানানটা মানে বাংলা ভুল হলো, এক্সটেনশন যুক্ত করি, যুক্ত করি। তাহলে কি করতে হবে, তাহলে ফাইল থেকে সেভ অ্যাজ এই যে এক্সটেনশন যুক্ত করি, এটাকে তোমরা শর্টকাটে কি করে করতে পারো, শর্টকাটে তোমরা এভাবে করতে পারো। যে ধরে নাও শর্টকাটে কি করে করা যায়, তোমরা যদি কন্ট্রোল কন্ট্রোল প্লাস এস টিপো তাহলে আসলে সেভ করা যাবে। তাহলে এভাবে তোমরা শর্টকাটে করতে পারো। তো যাই হোক, তোমাদের তো স্যার মার্ক দিবে, তাই না? তোমার লেখা দেখে তো মার্ক দিবে। প্রথমে নোটপ্যাড ওপেন করা, নোটপ্যাড ওপেন করার জন্য স্টার্টে যাবা, সেখান থেকে প্রোগ্রামস, অ্যাক্সেসরিজ, নোটপ্যাড। নোটপ্যাড ওপেন করার পরে সেখানে কোডিং করলাম, কোডিং করার পরে সেভ করতে হবে। আমরা কিন্তু এটা করছি সরাসরি, তাই না? তো চলো আমরা কোডিংটা করি। ও সরি, কোডিং তো করা হয়ে গেছে। কোডিং করার পরে এটাকে সেভ করতে হবে। সেভ করার উপায় কি, এই যে ফাইল, কোনার উপরে ফাইল, ফাইল থেকে দেখতে পাচ্ছ এই যে সেভ অ্যাজ, সেভ অ্যাজে ক্লিক করার পরে এই যে এখানে দেখছো না ফাইল নেম, এখানে কি ফাইল নেম দেওয়া যাবে না, সে ফাইলের নেম দিতে হবে একটা। ধরে নাও আমরা একটা ফাইলের নাম দিলাম হচ্ছে কোডিং ক্লাস, কোডিং ক্লাস। তারপরে ফাইল নেমের শেষে কি করতে হবে, ডট এইচটিএমএল, এইচটিএমএল তোমরা দেখতে পাচ্ছ কিনা, এই যে আমরা এখানে লিখলাম কি ডট এইচটিএমএল, এই এক্সটেনশনটা যুক্ত করলাম, এটাকে বলে এক্সটেনশন, এটা যুক্ত করি। এবং এটা আমি সেভ করলাম, ধরুন একটা জায়গায় ডেস্কটপে সেভ করলাম, সেভ। এবার সেভ হয়ে গেল। তাহলে আমাদের ওয়ান বাই ওয়ান, স্টেপ বাই স্টেপ যাচ্ছিলাম। তাহলে সেভ করা তো হইলো, এক্সটেনশন যুক্ত করি। তাহলে নামের শেষে এইচটিএমএল এক্সটেনশন যুক্ত করি, দিয়ে তারপরে কি করি, তারপরে সেভ করি, এক্সটেনশন যুক্ত করে সেভ করি ধরে নাও এখন, এবং সেভ করি। সেভ করাও শেষ, সেভ করা শেষে এবার 4 নাম্বার কি করবে তুমি, তোমার এরপরের কাজ হচ্ছে সেভ করার পরে তোমার কাজ কি, তোমার কাজ হচ্ছে এই যে তুমি কোডিংটা করলে, এই কোডিংটার আউটপুটটা দেখতে চাও। তো আউটপুট দেখার জন্য কি করবা, ফাইলটিকে একটি ব্রাউজারে, ওই যে ব্রাউজার পড়িয়েছিলাম প্রথম ক্লাসে, ব্রাউজারে ওপেন করাই, ব্রাউজারে ওপেন করালে কি হবে, তাহলে আমরা ফলাফলটা দেখতে পাবো। তাহলে কাঙ্ক্ষিত ফলাফল দেখা যাবে। তো চলো আমরা দেখি আসলে আমরা ফলাফলটা পেলাম কিনা। আমরা চলে গেলাম হচ্ছে আমাদের কোডিংটাই খুঁজতে, কোথায় আমাদের কোডিংটা রয়েছে। আমাদের কোডিংটা রয়েছিল এই যে কোডিং, তাই না? কোডিং। তো কোডিংটাকে আমরা সেভও করেছিলাম আমরা। কোথায় সেভ করেছিলাম, আমরা সেভ করেছিলাম হচ্ছে ডেস্কটপে চলে গেলাম। এই যে আমরা নাম দিয়েছিলাম হচ্ছে কোডিং ক্লাস, এই যে দেখতে পাচ্ছ কোডিং ক্লাস, এটাই হচ্ছে আমাদের সেই ফাইলটা যেটা সেভ করেছিলাম। এখন এটাকে কি করতে হবে, একটা ব্রাউজারে শো করাতে হবে। তো এই যে দেখো গুগল ক্রোম, এটা একটা ব্রাউজার, আমি এখানে ওপেন করতে পারি ডিরেক্ট, আবার ওপেন উইথ দিলে অনেকগুলো অপশন আসে। যেমন এখানে অনেকগুলো ব্রাউজার রয়েছে, যেমন গুগল ক্রোম রয়েছে, ইন্টারনেট এক্সপ্লোরার রয়েছে, মাইক্রোসফট ইডিজি আছে। তো আমরা এখান থেকে ধরো গুগল ক্রোমে যে ওপেন করলাম, মানে ওপেন করলে লাভ কি, এই যে দেখো এই যে আমাদের কোডিংটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এই যে আমরা যে লেখাটা লিখেছিলাম কোডিং এর ভেতরে, এই যে লেখাটা লিখেছিলাম আমরা কোডিং এর ভেতরে, কোন লেখাটা লিখেছিলাম, আমরা কোডিং করার সময় নিশ্চয়ই মনে আছে, আমরা কিন্তু এই কথাটা লিখেছিলাম। সে কথাটার আমরা কি করতে পারছি, এখন আউটপুট কিন্তু দেখতে পাচ্ছি, এই যে আউটপুটটা। তাহলে পুরা প্রসেসটা কি, মানে পুরা প্রসেসটা এরকম। প্রথমে আমাদেরকে কি করতে হবে, আমরা আবার চলে যাই
আমাদের পুরো প্রসেসটা প্রথমে হচ্ছে আমাদেরকে নোটপ্যাড ওপেন করতে হবে, তারপরে ওখানে যে কোডিং করতে হবে, কোডিং করার পর এটাকে সেভ করতে হবে। সেভ করবা কি করে? কন্ট্রোল এস দিয়ে শর্টকাটে করতে পারো, কন্ট্রোল এস দিয়ে, অথবা তোমরা ফাইলে যাবা, ফাইল থেকে সেভ এজে যাবা, ওখানে যে সেভ এজে যাওয়ার পর ফাইলের নাম দিতে হবে এবং নামের শেষে ও ফাইল নেমের শেষে কি করতে হবে? .html এর কথাটা লিখতে হবে। .html না লিখলে কিন্তু উত্তর আসবে না, তোমাদের আউটপুট পাবে না। এক্সটেনশন যুক্ত করি এবং সেভ করি। তোমরা শর্টকাটে এই পুরো কাজটা শর্টকাটে কন্ট্রোল এস দিয়ে করতে পারো। তারপরে 4 নাম্বার কাজ কি? ফাইলটিকে একটা ব্রাউজারে ওপেন করাই, তাহলে ফলাফল দেখা যাবে। এবার এই ফাইলটাকে একটা ব্রাউজারে ওপেন করলে তোমরা কিন্তু ফলাফলটা দেখতে পাবে, তাই না? তো চলো তাহলে আমাদের এই HTML ডকুমেন্ট তৈরি এই অংশটি